যৌবনে পা দিল, রঘুনাথ দাস সংসারে ফিরে এসছে। বাবা জ্যাঠা দেখছে ছেলেটা বড্ড বেশি চঞ্চল ছিল, কিন্তু শান্ত হয়ে গেল। রঘুনাথ দাসকে কাছে ডেকে বাবা জ্যাঠা জিজ্ঞাসা করছে, রঘুনাথ তুমি এত চুপচাপ নীরব হয়ে গেলে কেন? রঘুনাথ দাস বাবার সামনে গিয়ে বলছে, বাবা আমার জীবনের একটাই উদ্দেশ্য, তোমরা আমাকে বিদায় দাও না, আমি গৌর চরণে যাই। খবরদার, সাবধান করলাম তোমায়, যা বললে আর কোনোদিন যেন বলতে না শুনি। বাবা জ্যাঠা মিলে পাড়ার লোকদের সঙ্গে বসে একটা যুক্তি করছে। যুক্তিটা কি জানো? যুক্তিটা অন্য কিছু নয়, সবাই মিলে আলোচনা করছে, আচ্ছা রঘুনাথ দাসকে সংসারে মন বসাতে গেলে কি করতে হবে? ধরে বেঁধে একটা বিয়ে দাও, একটা বিয়ে দাও। আর রঘুনাথ দাসকে বিয়ে দিয়ে দিলে রঘুনাথ দাস সংসারমুখী হয়ে যাবে, আর রঘুনাথ দাস চঞ্চল থাকতে পারবে, রঘুনাথ দাসের মনটা স্থির হয়ে যাবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, একদিন দুদিন 3 দিন 4 দিন রঘুনাথ দাসের জন্য উপযুক্ত পাত্রীর সন্ধান করা হলো। কোথায় গেলে মেয়ে পাওয়া যায়, কোথায় গেলে মেয়ে পাওয়া যায়? সবাই মিলে যখন খুঁজতে খুঁজতে ব্যতিব্যস্ত হয়ে পড়লো, হঠাৎ করে দেখতে পাচ্ছে প্রত্যেকদিন হিরণ্য গোবর্ধন দাসের গৃহে একটি বয়স্ক বিধবা মা আসতো, যে মায়ের নাম ছিল রেবতী দাস। রঘুনাথ দাসের ঘরটা পরিষ্কার করতে সেই মায়ের একখানি কন্যা ছিল, যে মেয়েটির নাম ছিল কমলা। আজকে যখনই রেবতী দাস ঘরে ঢুকে ঘরটা পরিষ্কার করছে, রঘুনাথ দাসের বাবা জ্যাঠামিল দুজনে গিয়ে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে, রেবতী কালকে সকালবেলা তুমি একটু ঘরে থাকবে, আমরা 2 ভাই তোমার ঘরে যাব। পরের দিন সকালবেলায় জমিদার মশাই হিরণ্য আর গোবর্ধন দাস 2 জনে মিলে রেবতীর ঘরে গিয়ে উঠেছে। মনে রাখবেন, বড় লোকের বাড়িতে গরিব যদি আত্মীয় হয়ে যায় বড় লোক খুশি হয় না, কিন্তু গরিবের বাড়িতে বড় লোক যদি আত্মীয় হয়ে যায় গরিব বড্ড খুশি হয়। নিয়ে গিয়ে যখন দাঁড়িয়েছে, তখন নিয়ে গিয়ে উঠলো, পাত্র অর্ঘ্য দিল, আসন দিয়েছে, বসতে দিয়েছে। আর জমিদার মশাই বসেই রেবতীকে বলছে, রেবতী তোমার একখানি কন্যা ছিল না? আছে তো, একবার ডেকে দাও না, একটু কথা বলি। মেয়েটা বেরিয়ে এসেছে, জমিদার মশাইকে প্রণাম করছে, মা হাতটা ধরে নিয়েছে, অনেকটা আশা নিয়ে তোমার কাছে এসেছি, তুমি কিন্তু ফিরিয়ে দিও না। কি আশা বলুন? বলছিলাম কি, আমাদের একমাত্র ছেলে রঘুনাথ, তার সঙ্গে যদি তোমার বিয়েটা দেই, তুমি কি যাবে মা আমার ঘরের লক্ষ্মী হয়ে? যেই জমিদার মশাই অনুরোধটা জানিয়েছে, মেয়েটার চোখে জল এসে গিয়েছে। কেন জানেন? ভালো স্ত্রী পেতে গেলে যেমন ছেলেদের সৌভাগ্যের দরকার হয়, ভালো স্বামী পেতে গেলেও মেয়েদেরকে আরো সৌভাগ্যের দরকার হয়। রঘুনাথ দাসের মতো পণ্ডিত, রঘুনাথ দাসের মতো গৌর ভক্ত, রঘুনাথ দাসের মতো সুদর্শন উত্তম মানুষকে নিজের জীবনে স্বামী হিসাবে পাবে, এই আনন্দে মেয়েটির চোখে জল এসে দিয়েছে। এরপরে জমিদার মশাই বলে উঠলেন, শোনো রেবতী, তোমায় একটা কথা বলি, তোমার মেয়েকে একটু বোঝাও। মা কমলা, তোমাকেও বলছি, তুমি আমাদের ঘরে গিয়ে বাসন মাজতে হবে না, কাপড় কাচতে হবে না, ঘর মুছতে হবে না, একটা কর্ম করবে। কর্মটা কি জানো? তুমি লক্ষ্য রাখবে আমাদের ছেলে যেন কখনো কোনোভাবেই ঠাকুর ঘরে না যায়। অসম্ভব! আপনি কি বলছেন? ছুটে গিয়ে জমিদার মশাইয়ের পাটা জড়িয়ে ধরলো, আপনার দেওয়া কথা আপনি ফিরিয়ে নেন, আমি পারবো না। শুনুন, না না না, আপনার ছেলে যদি নেশা করত, আপনার ছেলে যদি অসৎ সঙ্গ করত, আমি ছাড়িয়ে দিতাম। আপনি কার কথা বলছেন? মদের নেশা, বিড়ির নেশা ধরলে তোমায় ছাড়ে, গৌর প্রেমের নেশা কাউকে যদি ধরে, তাকে কি রাখা যায় মায়ার সংসারে? কেউ তাকে রাখতে পারবে না। যারা বসে আছেন জ্ঞানী গুণীজন, শিক্ষিত সমাজ, the most educated person and the viewers, প্রত্যেকের অন্তরাত্মায় একটা প্রশ্ন করুন। কি প্রশ্ন?
বৃন্দাবন থেকে কৃষ্ণ যখন চলে গিয়েছিল রাধারানীকে কাঁদিয়ে কি বলে গিয়েছিল, আমি আজ যাচ্ছি কাল আসবো। কাল বলে কালা গেল মধুপুর, সেকালের কত বা বাকি। আমার যৌবন সায়রে সরিতেছে ভাটা, তাহারে কেমনে রাখি। নারীর যৌবন জোয়ারের জল, গেলে না ফিরিবে আর। জীবন থাকিলে বধুয়া পাইব, যৌবন মেলানো ভার। যাও সহচরী জানিয়া আইস, বধূ আসে কিনা আসে। মিঠুরের পাশে আমি যাব চলি, কহে দ্বিজ চণ্ডীদাস। রাধারানীর মনে বিশ্বাস ছিল যে আমার কৃষ্ণ চলে গিয়েছে, এক না একদিন ঠিক আসবে, মানে কথা দিয়ে গেছে। আজ যাচ্ছি কাল আসবো। এইবারে জ্ঞানী গুণীজন সাধুগুরু বৈষ্ণব বিচার করে বলুন তো, নবদ্বীপ থেকে মহাপ্রভু যখন বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে চলে গিয়েছিল, এতটুকু কি আশা ছিল যে আমার প্রভু নবদ্বীপে আর ফিরে কোনোদিনও আসবে?